আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের নির্বাহী আদেশে ইংরেজি যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি। নির্বাচন দেরিতে করতে কূটকৌশল হচ্ছে অভিযোগে সালাউদ্দিন। ফেব্রুয়ারিতে ৩১,০০০ কোটি টাকার রেকর্ড রেমিট্যান্স। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ইংরেজিকে দেশের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করেছেন। তার এই সিদ্ধান্ত দেশ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ইংরেজি যুক্তরাষ্ট্রের প্রধান ভাষা হিসেবে প্রচলিত, তবে এবার এটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো। ট্রাম্পের মতে এই সিদ্ধান্ত দেশটির সামাজিক সংহতি ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করবে। নতুন আদেশটি ২০০০ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় জারি করা এক নির্দেশনা বাতিল করেছে, যেখানে ফেডারেল সংস্থা ও তহবিলপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অ-ইংরেজি ভাষাভাষীদের জন্য সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আদেশের ফলে সরকারি সংস্থাগুলো এখনও নিজেদের প্রয়োজন অনুসারে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায় পরিষেবা দিতে পারবে। যুক্তরাষ্ট্রে ৩৫০টিরও বেশি ভাষার কথা বলা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬,৮০,০০,০০০ মানুষ বাড়িতে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার কথা বলে, যার মধ্যে ৪ কোটিরও বেশি মানুষ স্প্যানিশ ভাষাভাষী। তবে হোয়াইট হাউসের মতে, স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধান সহ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দলিলপত্র সবই ইংরেজিতে রচিত হয়েছে, যা ভাষাটির গুরুত্ব তুলে ধরে। ট্রাম্পের এই সিদ্ধান্ত তার প্রশাসনের অভিবাসন নীতির ধারাবাহিকতা বজায় রেখেছে। এর আগে তার প্রথম মেয়াদে হোয়াইট হাউসের স্প্যানিশ ভাষায় ওয়েবসাইট সংস্করণ সরিয়ে ফেলা হয়েছিল। নতুন আদেশের ফলে অভিবাসী ও অ-ইংরেজি ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্বাহী আদেশে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ এটি ভাষাগত বৈচিত্র্যের বিপরীত সরকারি নীতিকে এককেন্দ্রিক করে তুলেছে। তবে ট্রাম্পের প্রশাসন বলছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ঐক্য আরও দৃঢ় করবে এবং সরকারি পরিষেবা প্রদানের কার্যকারিতা বাড়াবে। পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাস ওভার উপলক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব দিয়েছেন, যা ইসরায়েল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪২ দিনের প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ গত শনিবার শেষ হয়েছে। এই সময় হামাস ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ৮ জন ইসরায়েলির মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে ইসরায়েল প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করে এবং শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার কায়রোয় তাদের প্রতিনিধি দল পাঠায়। ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী, যেখানে হামাস দ্বিতীয় ধাপের আলোচনা করতে চায়। মার্কিন প্রস্তাব অনুযায়ী রমজান ও পাস উপলক্ষে ৬ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে, তবে হামাসের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল পক্ষের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও গঠনমূলক আলোচনা প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই বিএনপি নেতা এই অভিযোগ করেন। তিনি বলেন, যতদিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যাত্রাপথ এটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায়। সেজন্য কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতা প্রসঙ্গে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই উদ্যোগগুলোর জনসম্মুখে প্রকাশিত ও দৃশ্যমান হতে হবে যে আমরা আসলে সেদিকে যাচ্ছি কিনা। কারণ নির্বাচন যত দীর্ঘায়িত হবে, গণতন্ত্র উন্নয়নের যাত্রাপথটা তত দীর্ঘায়িত হবে এবং অস্থিরতা বাড়বে। এতে বিভিন্ন রকম অস্থির অবস্থার সৃষ্টির সুযোগ নেবে স্বৈরাচার ও তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয়, সেটি হচ্ছে আমাদের প্রস্তাব। তিনি বলেন, শুধু পুলিশ দিয়ে নয়,
রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে, তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন যে সমস্ত প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার উপর একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে এবং সেটা আমরা আগে বাস্তবায়ন করব। সরকার একই সঙ্গে যেন নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ প্রদান করে। পবিত্র রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে এবং অধ্যাপক আকবর আলী সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অনুষদের অধ্যাপক ডক্টর বোরহানউদ্দিন খান। ফেব্রুয়ারি মাসে দেশে বৈধ পথে 252 কোটি 80 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে দেশি মুদ্রায়, যার পরিমাণ 31,094 কোটি টাকা। সেই হিসাবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি ডলার বা 1,110 কোটি টাকা। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল 202 কোটি ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে 1,849 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 23.80% বেশি। আগের অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 1,493 কোটি 50 লাখ মার্কিন ডলার। চলতি 2024-25 অর্থ বছরের জুলাইয়ে রেমিটেন্স এসেছে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার। আগস্টে এসেছে 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বরে 240 কোটি 41 লাখ, অক্টোবরে 239 কোটি 50 লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে 220 কোটি ডলার, ডিসেম্বরে 264 কোটি ডলার, জানুয়ারিতে 219 কোটি এবং ফেব্রুয়ারি মাসে 252 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা 7 মাস 2 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশন শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ ইয়র্কে আলবেনি সিনেটর্স প্রতিনিধিদের সঙ্গে আবু জাফরের সাক্ষাৎ এবং অবাধ নির্বাচনের দাবি ও প্রবাসী স্বার্থ রক্ষার আহ্বান ইউএসএ ইন্টারস্টেট বিএনপির। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঐতিহ্যপ্রিয় বাঙালির ঘরে শীত এলেই হাজির হয় পিঠার আমোদ, তবে প্রবাসের সেই পরিচিত দৃশ্য নেই বললেই চলে। তাই তো শীত এলে প্রবাসীদের প্রধান আনুষ্ঠানিকতার রূপ নেয় পিঠা উৎসবে। পিঠার মৌমৌ গন্ধ ছড়িয়ে পড়ে ব্রন্সের গোল্ডেন প্যালেস পার্টি হলে। বাহারি রঙের সঙ্গে বৈচিত্র্যময় ডিজাইন ও নকশায় অনন্য হয়ে উঠেছে এক একটি পিঠা। কনকনে শীতের সন্ধ্যায় গ্রামের চুলার পাশে বসে যেমন পিঠা খাওয়া হতো, তেমনি এখানেও যেন এক দৃশ্য। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে সেলফি তুলে পিঠা খাওয়ার দৃশ্যকে স্মৃতিময় করে রাখার চেষ্টাও লক্ষণীয়। 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্র এটি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অ্যাসোসিয়েশন বোর্ড অব ট্রাস্ট বদরুন নাহার খান মিতা, সদরুন নূর, সাবেক নির্বাচন কমিশনার AKM কামাল, সাবেক সহসভাপতি সাব্বির হোসেন। সিলেট সহ গ্রাম বাংলার হরেক রকম প্রায় 30টি পিঠা সাজানো হয়েছে এই উৎসবে। উৎসবে পিঠা খাওয়ার পাশাপাশি ছিল আবৃত্তি, অ্যাক্রোবেটিক ও পথনাটক সহ নানা অনুষ্ঠানমালা। সিরিপ্যাপ বন্ধের উদ্যোগের বিরুদ্ধে প্রয়োজনীয় করণীয় ঠিক করতে আলবেনি সিনেটর্স প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কে হোম কেয়ার ব্যবসায়ী প্রবক্তা আবু জাফর মাহমুদ। 24 ফেব্রুয়ারি আলবেনিতে গভর্নর নেলসন রকফেলার এম্পায়ার স্টেট প্লাজায় নিউ ইয়র্ক রাজ্যের সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজের চিফ স্টাফ জেমস টনি সহ একাধিক অ্যাসেম্বলি উইম্যানের সাথে বৈঠক করেন তিনি।
বৈঠকে নিউ ইয়র্ক সিনেট হেলথ কমিটি চেয়ার গুস্তাভো রিভেরার, হেলথ ডিরেক্টর স্টন ডোনিতা, বাংলা সিরিপ্যাপ সার্ভিসের ও আলেগ্রা হোম কেয়ার শীর্ষ কর্মকর্তা, কর্মীসহ সেবাগ্রাহীরা উপস্থিত ছিলেন। কেবলমাত্র একটি অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পিপিএল এর ওপর পুরো স্টেটের হোম কেয়ার সেবার দেখভালের দায়িত্ব দেয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন আবু জাফর। বৈঠকে তিনি কংগ্রেসের উপনেতা, ডেপুটি স্পিকার ও স্পিকার, সিনেটর, অ্যাসেম্বলিম্যান উমেনের কাছে নিউ ইয়র্কের সব হোম কেয়ার সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন জানান যেন দুর্নীতিপরায়ণ ও অনুপযুক্ত পিপিএলকে নিউ ইয়র্কের দায়িত্ব থেকে বিরত থাকার জন্য নিউ ইয়র্কের গভর্নরকে যাতে তারা অনুরোধ জানায়। আবু জাফর বলেন, এখনই এই খাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আগামী 1 এপ্রিল পিপিএল এর স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করতে হবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সংগঠন ইন্টারস্টেট বিএনপি ইউএসএ। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ দেশে ফেরার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি গুম ও হত্যার শিকার নেতাকর্মীদের সন্ধান ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এ সময় সংগঠনটি 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে গণ অভ্যুত্থানের আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার দাবিও তুলে ধরা হয়েছে। এতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সরবরাহ, ঢাকা নিউ ইয়র্ক বিমান চলাচল পুনরায় চালু করা এবং ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের রেজিস্ট্রেশনের বিষয়ে বাংলাদেশিদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংগঠনটি প্রশাসনে স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ, পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহের প্রকৃত দোষীদের বিচার এবং সাগর রুনি সহ নিহত সাংবাদিকদের বিচারের দাবি করেছে। ব্যাংকিং খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র চালানোর অভিযোগে অভিযুক্তদের আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এবং নাইম টুটুল সহ ইন্টারস্টেট নেতৃবৃন্দ। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1498 সালের আজকের এই দিনে ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। 1801 সালের আজকের এই দিনে স্পেন ও পর্তুগালের মধ্যে কমলন যুদ্ধ শুরু হয়। 1896 সালের আজকের এই দিনে ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যান্টনি হেনরি বেকুরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বিষয়টি আবিষ্কার করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।